সরকারের রাজকোষ 8 লক্ষ কোটির বেশি যে আমাদের ঋণ, যেটা মানে নেগেটিভিটি, সেখানে চলে এসছে। যে চাকরি ন্যায্যভাবে পায়নি তার চাকরিটাও চলে গেছে, যারা ন্যায্যভাবে চাকরি পেয়েছিল তারটাও চলে গেছে, আর যার পাওয়ার কথা ছিল, সরকারের এমন কোনো দপ্তর হয়তো সেইভাবে কাজ করেনি যেটা থেকে বলা যাবে যে এই দপ্তরটা স্বচ্ছতার সাথে কাজ করেছে। নমস্কার, আমি জিৎ, যুগান্তর নিউজে আপনাদের স্বাগত। আজকে আমরা এসেছি মিস্টার দেবাশিস ধরের কাছে। তিনি বিজেপি মুখপাত্র এবং প্রাক্তন আইপিএস। চলুন সরাসরি তার সাথে বঙ্গ রাজনীতির কিছু কথা এবং পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার নিয়ে কিছু কথা আলোচনা করে নেওয়া যাক। নমস্কার স্যার। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের বাংলায় নাকি অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গিয়েছে, এটা নিয়ে আপনার কি মতামত? বাংলায় ঘোষিত রাষ্ট্রপতি শাসনই অনেক আগে জারি হওয়া উচিত ছিল। উনি তার বিগত 15 বছরে, বিশেষ করে লাস্ট যে 5 বছরের টেনিওরে যা যা কাজ করেছেন, রাষ্ট্রপতি শাসন না হওয়াটাই খুব অস্বাভাবিক। ঈশ্বর ওনার উপরে অত্যন্ত সহায় ছিলেন বলেই এটা হয়নি। যা যা ঘটনা ঘটিয়েছেন, মানে 2021-এর ইলেকশনের পরে পোস্টপোল ভায়োলেন্স থেকে আরম্ভ করে এত লোকের চাকরি যাওয়া, অভয়া, কসবা, দুর্গাপুর, মানে যদি বলতে শুরু করি হয়তো রাতটাই শেষ হয়ে যাবে। এটা কয়েকটা ছোট ছোট এক্সাম্পল বলে। এছাড়াও মানে ধর্ষণ, খুন, ললেসনেস, তারপরে সব থেকে বড় কথা চাকরি চুরি, যে এইখানকার যে লাস্ট এপিসোডটা চলেছে, একবার হাইকোর্ট, একবার সুপ্রিম কোর্ট, আবার হাইকোর্ট, তাছাড়াও বিভিন্ন তদন্ত এখনো চলছে, সেগুলো শেষ হয়নি। মিউনিসিপ্যালিটিতে যে রিক্রুটমেন্টের স্ক্যাম হয়েছে, রেশন দুর্নীতির যে স্ক্যামের যে আমরা এফেক্ট পেয়েছি, মন্ত্রী জেলে গেছেন, মানে এমন কোনো সেক্টরকে আমরা উল্লেখ করলে সেখান থেকে ডেটা পাবো না, বা সরকারের এমন কোনো দপ্তর হয়তো সেইভাবে কাজ করেনি যেটা থেকে বলা যাবে যে এই দপ্তরটা স্বচ্ছতার সাথে কাজ করেছে। যে পারপাসে ফান্ড দেওয়া হয়েছে সেটাকে ডাইভার্ট করা হয়েছে অন্য কাজে। ক্যাগের রিপোর্ট যদি সামনে আসে, মানে পুরো সরকারটা, মানে ক্যাবিনেট থেকে আরম্ভ করে যে সমস্ত প্রশাসনিক আধিকারিকরা ছিলেন, প্রত্যেকেই এর মধ্যে জড়িত থাকবেন। আরো একটা সব থেকে মারাত্মক যে ব্যাপার, যে কোনো আন্দোলন, মানে লেজিটিমেট গ্রাউন্ডে যে আন্দোলন হয়েছে তারপর ওপরেই মানে বর্বরচিত আক্রমণ, এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। যে চাকরি ন্যায্যভাবে পায়নি তার চাকরিটাও চলে গেছে, যারা ন্যায্যভাবে চাকরি পেয়েছিল তারটাও চলে গেছে, আর যার পাওয়ার কথা ছিল সে তো পাইনি। আলটিমেটলি এই যে চাকরি চুরি যারা করলো এবং যারা অন্যায্যভাবে পেলো, তারা ছাড়া প্রত্যেকেই কিন্তু লাঠির বাড়ি খেয়েছে, দিনের পর দিন গিয়ে রাস্তায় শুধু বসে থাকেনি, রাতের পর রাত কাটিয়েছে, এখনো কিন্তু তারা কোনো সুরাহা পায়নি। যত বড় বড় ঘটনা ঘটেছে, আবার আরজি করে ফিরে আসি, বিচার পায়নি, তদন্তকে প্রভাবিত করা হয়েছে, এভিডেন্স ডিস্ট্রয় করা হয়েছে, আর সব থেকে বড় কথা যারা আন্দোলন করেছেন, আবার মানে গোটা রাজ্য যখন আন্দোলন করেছে, গোটা দেশ আন্দোলন করেছে, পৃথিবীর বিভিন্ন স্থানে যেখানে বাঙালিরা রয়েছে সেখানে আন্দোলন হয়েছে, সব থেকে বড় কথা ন্যায় বিচার বলতে যা বোঝায় তার সিকিটুকু কিন্তু পাওয়া যায়নি। আর আরো বড় কথা যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু একজন মহিলা ছিলেন। এত বড় সম্ভ্রম হানি থেকে, মানে আমরা সব থেকে আইনের চোখে ঘৃণ্যতম অপরাধ হিসাবে দেখি মার্ডার উইথ রেপ। কোনো নারীর ওপরে এই ধরনের যখন ঘটনা ঘটে, এটা কিন্তু আমরা সব থেকে জঘন্য অপরাধ বলে চিহ্নিত করি। এই ঘটনা ঘটার পরে বিচার পাওয়ার তো দূরের কথা, কি করে ধামাচাপা দেওয়া যায়, কি করে এত বড়, যেহেতু ওটার সাথে স্বাস্থ্য দপ্তরের একটা বড় র্যাকেট দুর্নীতি জড়িত ছিল, সেটাকে কি করে দাবিয়ে দেওয়া যায়, তার জন্য সব রকম প্রচেষ্টা হয়েছে। মানে এর থেকে ন্যাক্কারজনক কিছু ঘটনা করতে পারে না। সিবিআই কে যখন কেস হ্যান্ড ওভার করা হয়েছে, তার আগে পুরো এভিডেন্সটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। ফলে একটা রাজ্য সরকারকে চালাতে গেলে দেখুন, সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন দুটোকে সমন্বয়ে কাজ করতে হয়। এমন একটা সরকার ছিল, বা তার কার্যকারিতা এই 5 বছরে বা গত 10 বছরের যে টেনিওর এবং এই 5 বছরে তার যে বিভিন্ন নেগেটিভ এফেক্ট গুলো এসছে, এই সরকার যে কোনো উপায়ে একবার হাইকোর্ট, একবার সুপ্রিম কোর্ট, তারপরে বিভিন্নভাবে তার প্রশাসনিক যে স্ট্রেংথ রয়েছে তাকে কাজে লাগিয়ে পুরো জিনিসটাকে কিন্তু কি করে দাবিয়ে রাখা যায়। এখন অব্দি কিন্তু ওই যেটা হয় আর কি, প্রেসার কুকারের মধ্যে এখনো আমরা সিটিটাকে কেন মানে ইউজ করি কেন, যে যতটা মানে অধিক বাষ্প ওর মধ্যে থেকে বেরোয়, ওটা কিন্তু ওর মধ্যে দিয়ে বেরিয়ে যায়। তো ওটা এখনো ঢাকা অবস্থায় আছে, যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। যখনই হবে তখন কিন্তু মানে দেখুন, একটা অপরাধকে তো দীর্ঘদিন ধরে আপনি দাবিয়ে রাখতে পারেন না, তো যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে। আর সব থেকে বড় কথা, সরকার তার নিজের কর্মচারীদের ওপরেও দিয়ে তো দেয়নি, সুপ্রিম কোর্টের যে আদেশ সেটাকে অমান্য করেছে। আরো যেটা বড় ঘটনা ঘটিয়েছে, সরকার তার নিজস্ব যারা লোক, সেই কর্মচারীদের উপরে কন্টিনিউয়াস তাদের উপরে টর্চার করেছে, লাঠিচার্জ করেছে, তাদের কোনোভাবে মানে আইনের সাহায্য নিয়ে দাবি দাওয়া মেটাতে হচ্ছে। তারপরে মানে কত রকম বাধা এসছে। একটা সামান্য মাইনে বেতনভোগ সরকারি কর্মচারী, অন্যদিকে
সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা ব্যবহার করে সরকারের রাজকোষ থেকে ভারতবর্ষের সব থেকে হাইয়েস্ট পেড যারা লিগাল অ্যাডভাইজার, যারা আইনজীবী, কোটি কোটি টাকা তাদের পিছনে ইউজ করা হয়েছে। এখন যদি আমরা সংখ্যাটা দেখি, কিছুদিন আগে আমরা দেখেছিলাম 500 কত কোটি টাকা রাজকোষ থেকে গেছিল, এখন মনে হয় সেটা হাজারেও চলে যেতে পারে। এই যে পুরো সিস্টেমটা, মানে যার চাকরি পাওয়ার কথা ছিল সে পায়নি, বেকার ওই শুধু ওই যুবশ্রী, শুধু শ্রী, মানে কত রকম শ্রী আছে আমি মনে করে হয়তো এক্ষুনি বলতে পারবো না। তো শ্রী সরকারের সব রকমের শ্রী দিয়ে মানে নারী এবং পুরুষকে সাজানোর ব্যবস্থা করা হয়েছে। ইয়াং জেনারেশন বা আমাদের আপকামিং জেনারেশন, আমরা যেহেতু মধ্য বয়সে চলে এসেছি, পরের জেনারেশন তো সে তো থেকেই যাবে, সেই পরের জেনারেশন গুলো একদম শেষ হয়ে গেছে। সরকারের রাজকোষ 8 লক্ষ কোটির বেশি যে আমাদের ঋণ, যেটা মানে নেগেটিভিটি, সেখানে চলে এসছে। পরবর্তী সরকার যে আসবে আগামী 5 বছরে সে ব্যস্ত থাকবে যে এটাকে কি করে নেগেটিভ থেকে পজিটিভে আনা যায়। যদিও বলা হচ্ছে ডবল ইঞ্জিন সরকার, শিল্প হবে, কৃষি হবে, পর্যটন হবে, স্বাস্থ্য হবে, শিক্ষা হবে, আমরা নতুন করে সরকারকে সাজাবো, নতুন টেকনোলজি আসবে, নতুন সায়েন্সের ব্যবহার হবে। কিন্তু এই যে 8 লক্ষ কোটি মাইনাসে আমরা চলছি, এটাকে ওভারকাম করে একটা জায়গায় নিয়ে আসতে গেলে কতটা মানে কঠিন অবস্থার মধ্যে সম্মুখীন হতে হবে। তারপরে এত কর্মচারীদের ধরুন ডিএ বাকি রয়েছে, মানে সেটা যদি যোগ করি, যদি পুরো ডিএ দিতে হয় মোটামুটি 45 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে, 45,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। তো এইগুলো যদি যোগ করা হয়, আর সব থেকে বড় কথা আমফান বলে একটা ঝড় হয়েছিল, তো সঙ্গে সঙ্গে 1,05,000 কোটি টাকার একটা বিল মানে মনে হয় বানিয়ে নিয়ে চলে গেছিল, যে এটা পৃথিবীর, এটা একটা বলতে পারেন অষ্টম আশ্চর্যের মতো ব্যাপার, যে ঝড় হয়েছিল বলে এত টাকা দিচ্ছে না বলে, সেটা যখনই কোনো দেখবেন যেন কোনো বক্তা তৃণমূলের হয়ে বক্তব্য দিতে আসেন, সে মন্ত্রী হোক আর কোনো সাধারণ কোনো কর্মীই হোক, সে কিন্তু বলে আমার এইটা পাওনা রয়েছে। মানে এতটা হাস্যস্কর একটা পরিস্থিতি, এটা মনে হয় আগে কোনো সরকার দেখেনি, আগামী দিনেও কেউ দেখবে না। আর লোক হাসানো তো ছেড়ে দিন, সব থেকে যেটা বড় কথা, মানে যারা বাজেট তৈরি করেন, আমি জানি না কিসের ভিত্তিতে করেন, বাজেটের মধ্যে দুটো দিক থাকে। একটা হচ্ছে কোথা থেকে আয় উৎসগুলোকে ক্যালকুলেট করে দেখানো হয়, এখান থেকে আমার আয়টা আসছে, আরেকদিকে ব্যয়টা দেখানো হয়। সেখানে যদি শুধু ওই মদ আর ওই জমি সংক্রান্ত যে রেজিস্ট্রি বা অন্যান্য যে সমস্ত মানে ল্যান্ড রেভিনিউগুলো আসে, বা রেজিস্ট্রেশন থেকে যে রেজিস্ট্রেশন ফিজ আছে, এছাড়া সরকারের আয় বলে কিছুই মনে হয় নেই। অন্যদিকে বললাম যেটা ফান্ড ডাইভার্সন করে শুধু ভাতার ব্যবস্থা করা হয়েছে। তো আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে খুব ভয়ঙ্কর দিক। এবারের ইলেকশন অনেকটাই এই সমস্ত জিনিসের, এবং উন্নয়নটা কি জিনিস আলটিমেটলি সেটার জন্য একটা প্রত্যেকটা দল একটা তার বলতে পারেন যে যখন ইস্তেহার প্রকাশ করে, তার মধ্যে পুরো জিনিসটাকে মানে একটা তার রূপরেখা দিয়ে দেয় যে আমরা সরকারে এলে কি কাজ করব এবং কিভাবে এই রাজ্যটাকে আবার রিস্ট্রাকচারিং করব। সেটা অবশ্যই বলা আছে, সরকারি কর্মচারীদের জন্য বলা আছে, দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য বলা আছে, আগামী দিনে মানে যেটা বলা আছে যে এই বছরের মধ্যে মানে পুরো যে নিয়োগগুলো বাকি রয়েছে সেটা করতে হবে। আরো বড় কথা, সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমস গুলো ছিল, বিশ্বকর্মা যোজনা বলুন বা অন্যান্য, যেখান থেকে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান মানে সেলফ এমপ্লয়মেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় কাজ করতে পারতো, তাদের যে স্কিল্ড লেবার বা যারা স্কিল্ড যারা ওয়ার্কার রয়েছেন বা যারা নিজেদের আপগ্রেড করে বিভিন্ন জায়গায় কাজ করতে পারতো। তারপরে স্বাস্থ্য সাথী বলে একটা জিনিস করেছে, অধিকাংশ হসপিটাল বা যদি আপনি নার্সিং হোমে যান সেগুলো নেয় না। আমাদের আয়ুষ্মান ভারত এত বড় একটা ব্যাপার, সেখানে কিন্তু যে সুবিধাটা অ্যাভেল করতে পারতো নেই। আর সব থেকে বড় কথা, প্রত্যেকটা সেক্টরের জন্য, প্রত্যেক ধরনের মানুষের জন্য, সেটা তপশিলি জাতি হোক, উপজাতি হোক বা সংখ্যালঘু হোক, সকলের জন্য কিন্তু আলাদা আলাদা সমাজে যাতে তাদের মান উন্নয়ন হয় তার জন্য ব্যবস্থা করা হয়েছে, আয়ের উৎসের ব্যবস্থা করা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা আছে, তাদের জন্য বিভিন্ন যে স্টাইপেন্ড সেটার ব্যবস্থা করা আছে, স্টুডেন্টদের জন্য আছে, জন্ম থেকে মৃত্যু অবধি প্রত্যেকটা ক্ষেত্রে জীবনে যা যা ফেসিলিটিস পেতে পারে, বাড়ি ঘর সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে মানে গরিব যারা বা প্রান্তিকদের দিতে পারে সেটার ব্যবস্থা করা আছে। কিছু দেওয়া হয়নি, শুধু কেন্দ্রের কিছু নাম পরিবর্তন করে রাজ্য নিজের মতো কিছু সাজিয়ে দিয়েছে, আলটিমেটলি সেটাও ঠিক মতো করতে পারেনি।